আপনি আপনার মাকে দিয়ে ভিক্ষা করাইছেন। আপনি আপনার মাকে ভালোবাসেন না, কিন্তু আমি ভালোবাসি। আমার সর্বোচ্চটা তোমাকে দিয়ে দিয়েছি, তুমি আমাকে শুধু শুধু অপমান করেছো। আসসালামু আলাইকুম। সত্য মিডিয়ার পক্ষ থেকে সত্য ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আজকে যে সত্যটা উদ্ঘাটন করতে চাচ্ছি তা হলো অপ্রিয় সত্য হলেও সত্য। অনুষ্ঠান থেকে নেওয়া ছেলে বিসিএস ক্যাডার মা ভিক্ষু কেন কেন এই বৈষম্য, কেন আমাদের সমাজে এই অবস্থা, তা বিশ্লেষণ করতে যাচ্ছি আপনাদের সামনে। চোখ রাখুন সত্য মিডিয়ার পথে, এবং সত্য মিডিয়া সবসময় আপনাদের সাথে আছি। তবে সত্য মিডিয়াকে ভালোবাসলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা যাক, শুরু করেন এবং প্রতিটা এপিসোড সুন্দর করে শুনবেন। এবং আমি মাহফুজ আপনাদের সামনে আছি সবসময়। দেখা হচ্ছে এপিসোডে। আপনি আপনার মাকে দিয়ে ভিক্ষা করাইছেন। আপনি আপনার মাকে ভালোবাসেন না, কিন্তু আমি ভালোবাসি। আমার সর্বোচ্চটা তোমাকে দিয়ে দিয়েছি, তুমি আমাকে শুধু শুধু অপমান করেছো, আমার পেটের বদনাম করেছো, তুমি ছেলে নামে একটা কলঙ্ক। তার একজন প্রতিষ্ঠিত সন্তান থাকতেও সে ভিক্ষা করে খায়। এখনো ভিক্ষা করেন? তার ছেলে এখন বর্তমানে বিসিএস ক্যাডার। আমার ছেলে একটা বদমেজাজি, ও চাচ্ছে না যে আমি ওর আশেপাশে থাকি। আপনি ওই ফকিন্নির ছেলের সাথে কথা বলতে আমাকে ফোন দিচ্ছেন? আপনি কিছু মনে করেন না, ফোনটা আপনি কেটে দিতে পারেন। না না, আমি আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছি, বলেন আসলে আপনি। ইন্টারেস্টেড না ওদের সাথে কথা বলতে। ভাইজান, আপনার কাছে আমি টাকা পয়সা চাইনি। আপনি তো আপনার মাকে অন্তত মাঝে মাঝে খোঁজ খবর নেন, শুধু এতটুকু বলেছি। আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি অন্তত আপনার মাকে খোঁজ খবর নেন। আমি কার খোঁজ নিব না নিব সে জিনিস কি আমি তোর কাছে শুনবো? আপনি কেন আপনার মায়ের পরিচয় অস্বীকার করছেন? আপনার সার্টিফিকেটে কি পিতামাতার নাম নাই? দেখেন, আমি মানসিক ভাবে ফিজিক্যালি যেটাই বলেন না কেন, আমি এখন সেটেলড হয়ে গেছি যে আমার মা নাই হিসেবে সেই সময় তার যে ঢাল হয়ে মানুষটা আসে আগলে রাখে সেই মা। আজকে আমি সেই মায়ের কথা বলতে এসেছি। এবং আপনার জীবনে তার অবস্থানটা জানাতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, জি। কিন্তু আজকের এই মা তার জীবনে সবকিছু থাকতে, তার একজন প্রতিষ্ঠিত সন্তান থাকতেও সে ভিক্ষা করে খায়। কিভাবে সম্ভব? এখনো ভিক্ষা করেন? না, এখন করেন না। কারণ আপনি আপনার জন্য এখন আর উনি ভিক্ষা বৃত্তিতে নাই, কিন্তু আগে উনি ভিক্ষা করতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় কি আপনি তাকে খুঁজে পেয়েছেন? এই অবস্থায় আমি তাকে খুঁজে পেয়েছি। তার মানে আপনি যখন ম্যাচিউরড, তখন এই মানুষটা আপনার জীবনে মা হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু আগে থেকে যাই, উনাকে কি আপনি আগে থেকে চিনতেন? হ্যাঁ, আমি আগে থেকে চিনতাম। আমি যদি একটু ঘটনাটা পেছনে যাই, জি। আমি যখন ছোট ছিলাম, জি জি জি। তো আমি যখন ছোট ছিলাম আমি তো অনেক গরিব ফ্যামিলির থেকে উঠে আসছি। আচ্ছা। আমার মা ছোট থেকে অন্যের বাড়িতে চাকরি করতেন গৃহকর্মী হিসেবে। আচ্ছা আচ্ছা। এবং সেই অর্থ দিয়ে, সেই ইনকাম দিয়ে আমাদেরকে ভরণ পোষণ, আমাদেরকে মানুষ করা, আমাদেরকে খাওয়ানো বলেন, মানে এক কথায় আমাদেরকে গড়ে তোলার জন্য অসাধারণ আমার মার এই অবদানটুকু ছিল। কিন্তু আমার মা ঠিক যে বাড়িতে কাজ করতেন, উনি সেই মানুষটা যিনি এখন আপনার মা। হ্যাঁ, সেই মানুষটার বাড়িতে আমার মা, আমার নিজের আপন মা, আমার জন্মদাত্রী মা কাজ গৃহকর্মী করতেন হিসেবে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। এবং আমি ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ সেই বাড়িতে যাওয়া আসা করেছি। আমার মা যখন কাজ করতে যেতেন, হ্যাঁ, আমাকেও নিয়ে যেতেন বহুবার। আচ্ছা, কারণ তখন আপনি ছোট। হ্যাঁ, আমি ছোট, তো আমার তো আর কেউ নেই আমার মা ছাড়া, তো আমার মা সাথে নিয়ে যেতেন। কিন্তু আমি দেখেছি এই মানুষটা আমাকে তার নিজের সন্তানের মতোই, আচ্ছা, তার সাথেই আমাকে সেভাবেই খেয়াল করতো, আমার ভরণ পোষণ, আদর আদর সোহাগটা করতো, যত্নও করতো। হ্যাঁ, তার একটা ছেলে আছেন। আচ্ছা, একজনই সন্তান। হ্যাঁ, তার ছেলে এখন বর্তমানে বিসিএস ক্যাডার। কিন্তু তার ছেলে যখন ছোট ছিল, আমার থেকে অল্প একটু বড় ছিল, কিন্তু সমবয়সী, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে উঠেছি। এজন্য আসলে তাদের পরিবারের ঘটনাটা আমার জানা আছে, খুব কাছ থেকে দেখা আছে। ওনার হাজবেন্ড কি করতেন? খুব সম্ভ্রান্ত পরিবারের একজন বউ ছিলেন, এবং ওনার হাজবেন্ড এই ঢাকা শহরের খুবই নামী দামি একজন বিজনেসম্যান। এবং ওনার মানে ওনার জীবনীতে উনি একজন শিক্ষিকা ছিলেন। তারপরেও
আজকে সেই দশায় সে মানুষের কাছে চেয়ে চিনতে হাত পেতে খেয়ে জীবিকা নির্বাহ করতেছে, অথচ সে একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। প্রধান শিক্ষিকা ছিলেন? প্রধান শিক্ষিকা। ওনার হাজবেন্ড কি বেঁচে নেই? না, ওনার হাজবেন্ড বেঁচে নেই। অনেক আগেই কি মারা গেছেন নাকি মানে খুব বেশি দিন হয়নি? ওনার হাজবেন্ড অনেক আগেই মারা গেছেন। আচ্ছা। যাওয়ার পরে ওনার পরিবারটাকে উনি সামলে নিয়েছেন। ওনার যে ছেলেটা ছিল, বিজনেস নিশ্চয়ই সামলাতে পারেননি? না, তবে ওনাদের প্রপার্টি হিসেবে ওনার নামে একটা বাড়ি ছিল। আচ্ছা। ওনার একটা ছেলে আছে মেহেদি। মেহেদিকে বিসিএস ক্যাডার বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বললেন আপনি। এবং এই মানুষটার নিজের জীবনীতে উনি তো শিক্ষকতাই করতেন। আমার ছোটবেলায়, আমি ছোটবেলায় যেখানে আমি পড়ালেখা করেছি, যে প্রাইমারি স্কুলে, ওই প্রাইমারি স্কুলে উনি প্রধান শিক্ষিকা ছিলেন। আপনার আবার ওনার স্কুলেই পড়াশোনা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ছোটবেলায় যে পড়ালেখা করেছি যে প্রাইমারি স্কুলে, ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। হ্যাঁ, বলেছেন আপনি। হ্যাঁ, কিন্তু একটা বিষয় আপনাকে বলিনি, যে আমি তো অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটা বলেছি। এই কারণে উনি আমার পুরো পড়ালেখার দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন। আপনার? হ্যাঁ। আচ্ছা। এবং আমার মাকে তার বাড়িতে কাজের সুযোগ করে পর্যন্ত দিয়েছিলেন। জি 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 জি। মানে এতটাই মানবিক উদার একজন মানুষ ছিলেন। এখন আপনি ওনার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিলেন। এই যে বললেন যে ওনার একটা ছেলে আছে, যেই ছেলে বেশ উচ্চপদস্থ, তো সেই ছেলে থাকতে মায়ের এই দুর্দশা কেন? আসলে ওনার ছেলে তো অনেক নামি দামি একজন মানুষ, সমাজের বিসিএস ক্যাডার হয়েছে, এই জন্য তার মানে প্রেস্টিজে যায় না। এবং আপনি কি ভাবেন যে আমি তার কাছে যাই নাই? আমি তাকে বলার চেষ্টা করি নাই যে তার মা আমার কাছে আছে? আমি বহুবার চেষ্টা করেছি তার কাছে যাওয়ার, তার কাছে বলার চেষ্টা করেছি যে অন্তত তার মা এই অবস্থায় আছে, আমার কাছে আছে, কিন্তু সে তো অস্বীকার করে। একজন শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, তার সন্তান যিনি কিনা উচ্চপদস্থ মানে জবে আছেন, মাকে কেন অস্বীকার করে? এটাকে কি অস্বীকার বলবো না? আমি যখনই ওনার ব্যাপারে ওনার কাছে গিয়েছি, আচ্ছা, ওনার মায়ের ব্যাপারে ওনার কাছে গিয়েছি, ঠিক তখন উনি জানাদা ইচ্ছা বলে আমাকে অপমান করেছে। এবং একটা ছেলে হিসেবে কী করে বলতে পারে যে তার মা মারা গেছেন? একটা ভিক্ষুক তার মা হতে পারে না, তার মার নাকি মাথা নষ্ট হয়ে গেছে। আপনি ভাবতে পারেন কতটা অমানুষ হলে তার মাকে না জানিয়ে তার মায়ের সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে পারে? ওনার বাড়ি ছিল, ওনার চাকরি ছিল, ওনার চাকরি তো প্রভিডেন্ট ফান্ড থাকার কথা। ওনার মাকে উল্টোপাল্টা বুঝে প্রভিডেন্ট ফান্ড, ওনার সহায় সম্পত্তি, ওনার বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছেন, সব কিছু নিয়ে নিয়েছেন নিজের করে। ওনার মায়ের আইনত যেগুলো প্রাপ্য সেগুলো দেননি, বেধায় তো আজকে উনি অস্বীকার করতে চাইছেন। না হলে তো ওনাকে ভাগ দিতে হতো, ওনার মাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হতো, দেখতে হতো। রবিউল সাহেব, আপনি কি করেন? আমি আসলে আমার সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আমি একজন মুদি দোকানদার। আচ্ছা, কোথায় দোকানদারি করেন? আমি কারণ বাজার আছে, কারণ বাজার ঠিক অপোজিট সাইডে আমার একটা মুদির দোকানদার আছে। আচ্ছা, দোকান আছে ওখানে আমার একটা। আচ্ছা, আপনার সাথে মায়ের এই যে বলেন ভিক্ষাবৃত্তিতে ছিলেন, মানে দেখাটা হলো কিভাবে? আপনি কিভাবে জানলেন এই মায়ের কথা? আসলে এই অবাক করা ঘটনাটা আমার জীবনে যখন ঘটে, আমি আমার দোকানের কাজ শেষ করে আমি যাচ্ছিলাম, আমার একটা মোটরসাইকেল আছে, তো মোটরসাইকেলটা নিয়ে আমি একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো আমি যখন কারণ বাজার ওই সিগনালে এসেছি, আমি সিগনালে আসার পরে যখন আমি দাঁড়িয়েছি, তখন একটা বৃদ্ধ মহিলা ঠিক আমার কাছে হাত উঁচু করে কিছু সাহায্যের জন্য চাইলো। তো আমি তো আপনাকে বলেছি যে আমি অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, আমি যতটুকু পারি 2-10 টাকা 20 টাকা যাই পারি আমি সহযোগিতা করি। কিন্তু আমি আমার মানিব্যাগটা বের করতে করতে আমার কাছে খুব অবাক লাগলো একটা ব্যাপার, যে তার কণ্ঠস্বরটা। আমি তার কণ্ঠস্বরটা শুনে এতটা অবাক লাগলো যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আপনার মুখটা একটু দেখাবেন আমাকে? তো ঠিক সেই মুহূর্তে তার মুখটা একটু উঠালো আমার দিকে।
সেই মুহূর্তে তার মুখটা একটু আমার দিকে যেয়ে উঠালো। মানে সেটাতে কি ছিল, একটু অবাক? কেউ তো মুখ দেখতে চাওয়ার কথা না, অবাকটা ছিল নাকি? হ্যাঁ, আমার ভিতরে একটু অবাক কাজ করেছে এবং আমি সেই প্রেক্ষিতে তার কণ্ঠস্বরটা খুব পরিচিত মনে হলো, কারণ আমি ছোটবেলা থেকে তাদের বাসায় আছি, খুব পরিচিত একটা কণ্ঠস্বর আমার সেই কাছে। জায়গা থেকে আপনি তাকে একটু দেখতে চেয়েছেন? খুবই অবাক লেগেছে এবং সেই জায়গা থেকে আমি বলেছি আপনার মুখটা একটু দেখাবেন আমাকে। আর এমন কথা শুনে উনিও নিশ্চয়ই খুব অবাক চোখে আপনার দিকে তাকিয়েছে। হ্যাঁ, এই কথা শোনার পরে উনি একটু হালকা আমার দিকে তাকিয়েছিল, মানে উপর দিকে, কারণ মাথায় একটু লম্বা ঘোমটা দেওয়া ছিল। তো আমি এক পলক দেখার পরে খুব অবাক হয়ে গেলাম যে আসলে আমি কি ঠিক দেখতেছি? সেই মানুষটা এইরকম হওয়ার কথা না। এটা কি এটাই। আমাদের মার্জান ম্যাডাম? পরে আমি গাড়িটা পার্কিং করলাম, করার পরে ততক্ষণে উনি চলে গেছেন সামনে। তো আমি গাড়িটা পার্কিং করতে করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে আমি যে সামনে যে আটকানোর পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি মার্জান বেগম? কিন্তু সে মনে একটু ইতস্তত করে কোনো কথা বলে নেই, বরং ঘন্টা তো অনেক দেওয়া আছে। আমি আবারও প্রশ্ন করলাম তাকে যে আপনি কি আমাদের মার্জান ম্যাডাম? তখন উনি অবাক হয়ে আমার দিকে একটু তাকালো। তখন আমার বুঝতে বাকি থাকলো না, এই মানুষটাই ওই মানুষটা। হ্যাঁ, এই মানুষটাই আমার সেই পরিচিত মানুষটা, যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, আমাকে এত বড় করেছেন। মানে এতগুলো মানুষের সামনে আপনি ভাবতেও পারবেন না, আমার মা তো নেই, কিন্তু এই মানুষটা আমার মায়ের মতো করে আমাকে বড় করেছেন। আর এতগুলো মানুষের সামনে সে সবার কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে বড় হচ্ছে। আমার মানে কিছু বলার ভাষা নেই যে আমার এখানে ফিলিংসটা কেমন। তো আমি তখন তাকে একটা কথা বললাম যে আপনি আমার সাথে চলেন। আপনি আপনার পরিচয় দেননি? হ্যাঁ, আমি পরিচয় দিয়েছি এবং আমাকে তো চিনে, আমাকে ছোট থেকে বড় করেছে, আমাকে তো চেনে। আমি জানতাম তাদের পরিবারে একটা ঝামেলা চলছিল, পারিবারিক একটা সমস্যা ছিল, কিন্তু আমি একটা কাজের ছেলে হয়তো আমি তাকে তাদের পারিবারিক ব্যক্তিগত ব্যাপারে কিন্তু কথা বলতে পারি না, এটা আমার যায় না। কিন্তু আপনি জানেন যে আমার মা নেই, কিন্তু এই ব্যক্তিটা আমার মায়ের মতো করে আমাকে বড় করেছেন, মানুষ করেছেন। একটা সন্তান কতটা অভাগা হলে তার মাকে দিয়ে ভিক্ষা করাতে পারে আপনি ভাবতে পারতেছেন? কিন্তু আমি তাকে এই অবস্থা দেখার পরে আমি তাকে আমার সঙ্গে করে আমার বাসায় নিয়ে গেলাম। উনি রাজি হলেন? আসলে উনি আত্মসম্মানের কারণে হয়তো আসতে চায়নি আমার সাথে প্রথমে, কিন্তু আমি আমার পরিচয় দিলাম। আমার মা যে তাদের বাড়িতে কাজ করত, আমি ছোট থেকে তাদের বাড়িতে থাকতাম, সে আমাকে অনেক আদর স্নেহ করে মানুষ করেছেন এবং সে আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষিকা ছিলেন। আমি সবকিছু বলার পরে আমার পরিচয় দিলাম, আমার মায়ের পরিচয় দেওয়ার পরে আমি অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি এবং আমার পরিবারে নিয়ে গেছি। আচ্ছা, আপনার পরিবারে কোনো ঝামেলা হয়নি? না, আমার পরিবারে বলতে তো আমার ওয়াইফ, ছোট একটা বাচ্চা, তো এটাই আমার পরিবার। আমার মা তো অনেক আগেই মারা গেছে, বলেছেন আপনি। তো আমার মায়ের মতো করে আমার মানে পরিবারে নিয়ে গেছি। আপনার স্ত্রীর কোনো সমস্যা হয়নি এমন অচেনা অজানা একজন মানুষকে মানে এরকম ভাবে সম্মান দিতে? না, আসলে আমার অর্ধাঙ্গিনী হিসেবে আমি তো আমার জীবনের গল্প তার সাথে শেয়ার করেছি, সে কম বেশি জানে আমার উত্থান পতন। আজকের এই মানুষটার জন্য আমার এই জায়গায় আসা, আমার বলতে গেলে আমার কাছে তিনি আমার ঈশ্বর এখন। তো এই জন্য আমার পরিবারে কেউ আপত্তি করেনি। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি তো আসলে সেইভাবে বেশি দূর যেতে পারিনি আমার আর্থিক অবস্থার কারণে, এবং আপনি তো জানেন যে আমার কাজের সাথে সাথে আমার পরিবারটাও চালাতে হয়। তো আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত উঠে বেরিয়েছিলাম, তারপরে আর পড়ালেখা হয় নাই। ম্যাডামের সাথে আপনার কি সবসময় যোগাযোগ ছিল? হাই স্কুলে ওঠার 2-3 বছর পর্যন্ত যোগাযোগ ছিল। আচ্ছা, তারপরে তো আমার কাজের চাপ বেড়ে গেল, পড়ালেখার চাপ, সবকিছু মিলিয়ে আসলে তাদের সাথে সেভাবে আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি। এইভাবে আস্তে আস্তে একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সেই কারণে হয়তো আপনি মার্জান ম্যাডামকে চিনেছেন, কিন্তু ম্যাডাম আপনাকে নিশ্চয়ই প্রথমে চিনে নেই। না, আমাকে প্রথমে চিনতে পারেনি। এখন উনি কেমন আছেন? এখন উনি অনেক ভালো আছেন, কারণ আমি তাকে আমার নিজের মায়ের মতো
করে আমি শ্রদ্ধাটা করে রেখেছেন। শ্রদ্ধা করেই আগলে রেখেছি সেভাবে। এবং আমি মনে করি আল্লাহ আমার মায়ের পূরণ করে দিয়েছেন, আরেকজন মা হিসেবে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি খুবই মানে খুশি হচ্ছি যে আপনি তো ম্যাডামকে মা হিসেবে মেনে নিয়েছেন, সশ্রদ্ধ সম্মানের সাথে রেখেছেন। আপনার স্ত্রীও যে এত সুন্দরভাবে ম্যাডামকে মেনে নিয়েছেন, এটা সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আজ এই অনুষ্ঠানে আসার কারণটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর সহমতে আমি খুব ভালো আছি। আমি আমার মাকে নিয়ে থাকতে চাই এবং আমি চাই যেন কেউ এসে আমার মায়ের দাবি না করতে পারে। আচ্ছা, মানে কারণ- ওনার সন্তানের কথা বোঝাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কারণ যে সন্তান তার মাকে দেখেনি, এতটা অসম্মান করেছে, এতটা অবহেলা করেছে, এতটা কষ্ট দিয়েছে, সেই মাকে যেন আর কখনো আমার কাছ থেকে না নিয়ে যেতে পারে এবং সুসময়ে এসে যেন নিজের বলে দাবি করতে না পারে। আমি আপনাদের মাধ্যমে এই অনুষ্ঠানে ঠিক সেটাই চাইতে এসেছি, যেন আমার মা শুধুমাত্র আমার থাকেন এবং আমি যেন জীবনের শেষ সময় পর্যন্ত আমার মায়ের মতো করে আগলে রাখতে পারি ইনশাল্লাহ। আমি আমার এই মায়ের গল্পটাই বলতে এসেছি এবং সেই সাথে একজন কুলাঙ্গার সন্তান, তার গল্পটাও সবাইকে জানাতে এসেছি। আমরা শুনলাম